রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। তুরস্ক থেকে এসেছে ড্রোন বিধ্বংসী অটোমেটিক রকেট লঞ্চার। পদাতিক বাহিনীর ফায়ার পাওয়ার বৃদ্ধিতে যুক্ত হল নতুন মাত্রা। ফ্রান্সের তৈরি রেফালে যুদ্ধ বিমানের ডেলিভারি পেল ইন্দোনেশিয়া। পশ্চিমাদের দেওয়া সাহায্যের $100 বিলিয়ন চুরি করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির প্রশাসন। ইরানের তৈরি শাহেদ আত্মঘাতী ড্রোনে এয়ার টু এয়ার মিসাইল যুক্ত রাশিয়ার। নতুন হুমকি ইউক্রেনের জন্য। আফগানিস্তানে যুদ্ধাপরাধ করেছে ব্রিটিশ আর্মি, স্বীকার করলেন ব্রিটিশ উচ্চ পদস্থ এক সেনা কর্মকর্তা। ভবিষ্যৎ নিরাপত্তায় পারমাণবিক বোমা মোতায়েন চান ইউক্রেনের সাবেক সেনাপ্রধান। তুরস্কের তৈরি আধুনিক অটোমেটিক গ্রেনেড লঞ্চার পেয়েছে বাংলাদেশ। এটি একটি ড্রোন সোয়ার্ম বিধ্বংসী গ্রেনেড। একই সাথে শত্রুর বিরুদ্ধে স্থল অভিযানে পদাতিক বাহিনীর ফায়ার পাওয়ার বৃদ্ধিতে নতুন মাত্রা যোগ করবে অটোমেটিক এই গ্রেনেড লঞ্চার। এর পাল্লা 1.5 কিলোমিটার থেকে 2 কিলোমিটার। আকাশে এই দূরত্বে কোয়াড কপ্টার ড্রোন থেকে শুরু করে স্থলে শত্রুর সেনা অবস্থানের ওপর বিধ্বংসী হামলা চালাতে খুবই কার্যকর তুরস্কের এই গ্রেনেড লঞ্চার। প্রতি মিনিটে 300 থেকে 350টি গ্রেনেড ছোড়া সম্ভব তুরস্কের গ্রেনেড লঞ্চারের সাহায্যে। ছোট ছোট এসব অটোমেটিক ড্রোন শত্রুর পক্ষে প্রতিহত করা অসম্ভব। তুরস্কের তৈরি আধুনিক এই গ্রেনেড লঞ্চারের নাম রেপকন RDS-40। এটি একটি 40 মিলিমিটার রিভলভার গ্রেনেড লঞ্চার। তুরস্কের রেপকন ইন্ডাস্ট্রি নির্মিত এই গ্রেনেড লঞ্চার একটি নতুন প্রজন্মের হালকা অস্ত্র, যা পদাতিক বাহিনীর শক্তি ব্যাপকভাবে বৃদ্ধি করতে সক্ষম। সৈনিকরা খুবই সহজে বহন করতে পারে এই লঞ্চার। বর্তমানে ইউক্রেন তুরস্কের তৈরি এই গ্রেনেড লঞ্চার ব্যবহার করছে রাশিয়ার বিরুদ্ধে এবং এটাকে খুবই কার্যকর একটি অস্ত্র হিসেবে মূল্যায়ন করেছে ইউক্রেন আর্মি। এসব গ্রেনেড আকাশে কোয়াড কপ্টার ধ্বংস করার পাশাপাশি শত্রুর বিভিন্ন ধরনের হালকা সাজোয়া যান এবং লজিস্টিক সাপোর্ট ভেহিকেলেও আক্রমণ পরিচালনায় সক্ষম। একই সাথে দেওয়ালের আড়ালে লুকিয়ে থাকা শত্রু চিহ্নিত করার পর তাদের উপর আক্রমণ পরিচালনায় খুবই কার্যকর একটি অস্ত্র। এটিকে শূন্যেও বিস্ফোরণ ঘটানো যায়। বাংলাদেশের কাছে বর্তমানে দক্ষিণ কোরিয়া এবং সিঙ্গাপুরের তৈরি অটোমেটিক গ্রেনেড লঞ্চার রয়েছে। তবে তুরস্কের তৈরি নতুন এই গ্রেনেড লঞ্চার তার তুলনায় অনেক আধুনিক ও শক্তিশালী। বাংলাদেশ আর্মি বর্তমানে বিভিন্ন মহড়ায় পরীক্ষা চালাচ্ছে এসব গ্রেনেড লঞ্চারের। এসব গ্রেনেড ব্যারেল থেকে বের হওয়ার কত সময় পর লক্ষ্যবস্তুতে আঘাত করবে তার প্রোগ্রাম সেট করা যায়। এক কথায় তুরস্কের তৈরি ড্রোন বিধ্বংসী এসবে অটোমেটিক গ্রেনেড লঞ্চার বর্তমান যে কোনো যুদ্ধক্ষেত্রে পদাতিক বাহিনীর জন্য খুবই কার্যকর একটি অস্ত্র। ফ্রান্সের কাছ থেকে 3টি রেফালে ফাইটার জেট ডেলিভারি পেয়েছে ইন্দোনেশিয়া। আগামী বছরের শুরুতে এসব যুদ্ধবিমান সার্ভিসে যুক্ত হবে। ইন্দোনেশিয়া ফ্রান্সের কাছ থেকে $8 বিলিয়ন ব্যয়ে মোট 42টি রেফালে ফাইটার জেট কেনার চুক্তি করেছে। এর মধ্যে 16টি বিমান 2 আসন বিশিষ্ট এবং বাকিগুলো 1 আসন বিশিষ্ট। ফ্রান্সের তৈরি রেফালে একটি 4.5 জেনারেশন মাল্টিরোল ফাইটার জেট। এর রয়েছে আকাশ থেকে আকাশে, আকাশ থেকে ভূমিতে এবং সমুদ্র জাহাজে গাইডেড মিসাইল হামলার সক্ষমতা। আকাশ ও ভূমিতে 300 কিলোমিটার দূরত্বে শত্রুর লক্ষ্যবস্তুতে আক্রমণ চালাতে পারে রেফালে ফাইটার জেট। অনেকদিন ধরে বিশ্বে এটি একটি শক্তিশালী যুদ্ধবিমান হিসেবে আলোচিত হলেও মে মাসে পাকিস্তানের সাথে আকাশের ডগ ফাইটে ব্যাপকভাবে ধরাশায়ী হয়েছে রেফালে। পাকিস্তান তাদের নিজস্ব তৈরি JF-17 এবং চীনের তৈরি J-10C ফাইটার জেটের সাহায্যে ভূপাতিত করে ভারতের কাছে থাকা ফ্রান্সের তৈরি আলোচিত রেফালে ফাইটার জেট। তবে পাকিস্তানের হামলায় ধরাশায়ী হওয়ার আগেও ইন্দোনেশিয়ায় বিতর্ক ছিল বিপুল ব্যয়ে ফ্রান্সের তৈরি যুদ্ধবিমান কেনা নিয়ে, কারণ দেশটি নিজস্ব যুদ্ধবিমান সহ আধুনিক সমরাস্ত্র তৈরির একটি মহাপরিকল্পনা গ্রহণ করলেও যুক্তরাষ্ট্রের চাপে সেই পরিকল্পনা বাদ দিয়ে পশ্চিমাদের তৈরি সমরাস্ত্র কেনার নীতি গ্রহণ করেছে। প্রকাশিত বিভিন্ন খবর অনুসারে ইন্দোনেশিয়া প্রথমে রাশিয়ার যুদ্ধবিমান সহ আধুনিক অস্ত্র সংগ্রহ করতে চেয়েছিল, কিন্তু তাতে ইন্দোনেশিয়ার বিরুদ্ধে অবরোধ আরোপ সহ প্রবল বাধা আরোপ করে যুক্তরাষ্ট্র। এই অবস্থায় ইন্দোনেশিয়া বেছে নেয় ফ্রান্সকে। তবে সমর বিশ্লেষকদের মতে ইন্দোনেশিয়ার এয়ারফোর্সে রেফালে যুক্ত হওয়ায় দক্ষিণ পূর্ব এশিয়ায় নতুন সামরিক সমীকরণ তৈরি হতে যাচ্ছে। দক্ষিণ চীন সাগরের মালিকানা নিয়ে বর্তমানে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, ভিয়েতনাম, ব্রুনাই সহ সবগুলো দেশের সাথে বিরোধ চলছে চীনের। এই অবস্থায় এসব দেশ চীনের মোকাবেলায় নিজেদের সামরিক শক্তি বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করেছে।
যুক্তরাষ্ট্র পরিকল্পনা করেছে এই অঞ্চলে চীনের সাথে বিরোধ রয়েছে এমন সব দেশের সাথে নতুন করে সম্পর্ক বৃদ্ধি এবং সামরিক দিক দিয়ে তাদের শক্তিশালী হতে সহায়তা করার। ইরানের তৈরি শাহেদ 136 আত্মঘাতী ড্রোনে এয়ার টু এয়ার মিসাইল সিস্টেম যুক্ত করেছে রাশিয়া। ইরানের আত্মঘাতী ড্রোনে রাশিয়ার যুক্ত মিসাইলের নাম R60। এটি একটি হিট সিকিং এয়ার টু এয়ার মিসাইল। ইরানের তৈরি শাহেদ 136 একটি ওয়ান ওয়ে ট্র্যাক আত্মঘাতী ড্রোন, কিন্তু এবার এই ড্রোনে এয়ার টু এয়ার মিসাইল যুক্ত হওয়ায় ইউক্রেনের জন্য তৈরি হয়েছে নতুন আতঙ্ক। কারণ এই মিসাইলের সাহায্যে আকাশে থাকা ইউক্রেনের ফিক্সড উইং যুদ্ধবিমান ও হেলিকপ্টারে আঘাত করতে পারবে শাহেদ ড্রোন। রাশিয়া এখন পর্যন্ত হাজার হাজার শাহেদ ড্রোনের সাহায্যে হামলা চালিয়েছে ইউক্রেনে, কিন্তু ইউক্রেন আর্মি এসব ড্রোনের 80% বেশি আকাশে ধ্বংস করার দাবি করেছে। এসব ড্রোন আকাশে ধ্বংস করার জন্য ইউক্রেনের কাছে পশ্চিমা শক্তিশালী অ্যান্টি ড্রোন সিস্টেম রয়েছে। তাছাড়া ইউক্রেন নিজেও অনেক ধরনের অ্যান্টি ড্রোন সিস্টেম উদ্ভাবন করেছে। তাছাড়া আকাশে যুদ্ধবিমান এবং এয়ার ডিফেন্স সিস্টেমের সাহায্যে ধ্বংস করা যায় শাহেদ আত্মঘাতী ড্রোন। এ অবস্থায় রাশিয়া এসব ড্রোনকে শত্রুর আক্রমণ থেকে রক্ষায় এর সাথে যুক্ত করল হিট সিকিং মিসাইল সিস্টেম। যুক্তরাষ্ট্রের ভার্জন অনলাইনের খবরে বলা হয়েছে একটি ড্রোনে একটি মিসাইল যুক্ত করেছে রাশিয়া। ইতিমধ্যে এর সাহায্যে ইউক্রেনে অপারেশন পরিচালনা করেছে এবং ভিডিও ফুটেজে ধরা পড়েছে এয়ার টু এয়ার মিসাইল যুক্ত শাহেদ আত্মঘাতী ড্রোন। এদিকে ইউক্রেনের ভবিষ্যৎ নিরাপত্তায় দেশটিকে ন্যাটোর সদস্য করার পাশাপাশি পারমাণবিক বোমা মোতায়েনের দাবি করেছেন দেশটির সাবেক সেনাপ্রধান ভ্যালেরি জালুজনি। ভ্যালেরি জালুজনি বর্তমানে ব্রিটেনের রাষ্ট্রদূত এবং টেলিগ্রাফ পত্রিকায় প্রকাশিত এক প্রবন্ধে তিনি এই দাবি জানিয়েছেন। তবে তারই দাবি নাকচ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের সিনেটর লিন্ডসে গ্রাহাম। ইউক্রেনের সাবেক প্রধানমন্ত্রী নিকোলা আজারভ অভিযোগ করেছেন, পশ্চিমারা এখন পর্যন্ত ইউক্রেনকে যত সহায়তা করেছে তার মধ্যে $100 বিলিয়ন চুরি করেছে জেলেনস্কি প্রশাসনের কর্মকর্তারা। জার্মানির কিয়েল ইনস্টিটিউট ফর ওয়ার্ল্ড ইকোনমি এর তথ্য অনুসারে যুদ্ধ শুরুর পর ইউক্রেন এখন পর্যন্ত $291 বিলিয়ন সহায়তা পেয়েছে পশ্চিমা বিভিন্ন দেশ থেকে। তবে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন বাইডেন প্রশাসন একাই ইউক্রেনকে দিয়েছে $350 বিলিয়ন। বিপুল পরিমাণ এই বিদেশি সহায়তা লুট এবং বিদেশি অস্ত্র চোরাই পথে বিক্রির অভিযোগ রয়েছে জেলেনস্কি প্রশাসনের বিরুদ্ধে। দুর্নীতির অভিযোগে 2023 সালে পদত্যাগ করেন প্রতিরক্ষা মন্ত্রী আলেক্সি রেজনিকভ। এরপর থেকে জেলেনস্কির অনেক ঘনিষ্ঠজনের বিরুদ্ধে দুর্নীতির ব্যাপক অভিযোগ নিয়ে তোলপাড় চলে ইউক্রেন জুড়ে। একের পর এক পদত্যাগ ও গ্রেফতারের ঘটনা ঘটে অনেক উচ্চ পদস্থ কর্মকর্তার। বর্তমানে দেশটিতে তোলপাড় চলছে প্রেসিডেন্ট জেলেনস্কির অফিসের প্রধান কর্মকর্তা আন্দ্রে ইয়ারমার্কের বাসায় দুর্নীতি দমন কমিশনের তল্লাশি নিয়ে। এই ঘটনায় জেলেনস্কি তাকে বরখাস্ত করতে বাধ্য হয়েছেন। এর আগে গত মাসে জেলেনস্কির আরেক ঘনিষ্ঠ জ্বালানি কর্মকর্তা তিমুর মিন্ডিচের বিরুদ্ধে দুর্নীতি নিয়ে তোলপাড় সৃষ্টি হয় ইউক্রেনে। ব্রিটেনের সাবেক একজন উচ্চ পদস্থ কর্মকর্তা স্বীকার করেছেন আফগানিস্তানে তারা যুদ্ধাপরাধ করেছেন। আফগানিস্তানের অনেক বেসামরিক মানুষকে তারা অন্যায়ভাবে হত্যা করেছেন, আর সেনাদের এসব অপকর্ম পুরোপুরি জানত কমান্ডাররা। কিন্তু তারা এ বিষয়ে অভিযুক্ত সেনাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে বরং ঘটনা সম্পূর্ণরূপে গোপন করেছেন। যুক্তরাষ্ট্রের সাথে ব্রিটেন আর্মি আফগানিস্তানে মোতায়েন থাকার সময় তাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ উত্থাপন করা হয় সম্প্রতি আফগানিস্তান সহ বিভিন্ন সংস্থা থেকে। এ বিষয়ে তদন্ত কার্যক্রম শুরু করেছে ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তদন্ত কমিটির কাছে ব্রিটেনের একজন সেনা কর্মকর্তা স্বীকার করেছেন আফগানিস্তানে তাদের অপকর্মের কথা। সোমবার তার এই স্বীকারোক্তির ঘটনা প্রকাশ্যে এসেছে। আল জাজিরা প্রকাশ করেছে এই খবর। আফগানিস্তানে নিয়োজিত ব্রিটিশ স্পেশাল ফোর্সের এই শীর্ষ কর্মকর্তা বলেন, অভিযুক্ত সেনাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় 2 বছর ধরে তারা আফগানিস্তানে বিভিন্ন অন্যায় হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল। বিভিন্ন অভিযানের সময় কোনো প্রমাণ ছাড়া বেসামরিক মানুষকে ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করেছে ব্রিটিশ সেনারা। একটি অভিযানে 9 জনকে গুলি করে হত্যা করা হয়, যদিও সেখান থেকে মাত্র 3টি অস্ত্র উদ্ধার করা হয়েছিল। এই ঘটনায় তাদের সবাইকে হত্যার প্রয়োজন ছিল না, কিন্তু তাদের হত্যার পর অন্যায়ভাবে গর্ব প্রকাশ করেছে ব্রিটিশ সেনারা। 2012 সালের একটি ঘটনার উল্লেখ করে ওই সেনা কর্মকর্তা বলেছেন, নিমরাজে একটি বাড়িতে রাতের অভিযানের সময় 2 তরুণ মা বাবাকে হত্যা করা হয়। তাদের পাশে ঘুমন্ত শিশুকেও গুলি করে ব্রিটিশ সেনারা। এ ধরনের আরও অনেক জঘন্য ঘটনা গোপন করেছে ব্রিটিশ আর্মি। 2023 সালে বিবিসির একটি অনুসন্ধানী প্রতিবেদনের দাবি করা হয়, মাত্র 6 মাসে ব্রিটিশ SAS স্কোয়াড্রন 54 জন আফগান বেসামরিক মানুষকে অন্যায়ভাবে হত্যা করে। এরপর তোলপাড় সৃষ্টি হয়
ব্রিটেন জুড়ে ব্রিটিশ কর্তৃপক্ষ বর্তমানে ৮০ জন বেসামরিক আফগান নাগরিককে অন্যায়ভাবে হত্যার অভিযোগ তদন্ত করছে। তাদেরকে ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে ব্রিটিশ আর্মি হত্যা করেছে বলে অভিযোগ রয়েছে। ইসরায়েলের যুদ্ধ এবং গণহত্যার ২ বছরের ধ্বংসযজ্ঞের পর গাজায় যখন মানুষের বেঁচে থাকা, খাবার, আশ্রয় ও চিকিৎসায় সবচেয়ে বড় সংকট হয়ে উঠেছে, তখন শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় চালু হওয়া নিছক প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং এক সামাজিক পুনর্জাগরণ, একটি প্রতিরোধের ভাষা এবং একটি জাতীয় ঘোষণার মতো প্রতীক হয়ে দাঁড়িয়েছে। ইসলামিক ইউনিভার্সিটি অফ গাজায় ২ বছর পর শিক্ষার্থীদের ক্লাসে ফেরত আসা এই প্রতীকী শক্তিরই বহিঃপ্রকাশ, যেখানে ভাঙা দেয়াল, বিধ্বস্ত ভবন, আশ্রয়হীন মানুষের ভিড়, ধ্বংসপ্রাপ্ত ল্যাব ও লাইব্রেরির ভেতর দিয়ে শিক্ষার্থীরা জীবনের নতুন অধ্যায় শুরু করার চেষ্টা করছে। ইসরায়েলের ধারাবাহিক সামরিক অভিযানে গাজার যে শিক্ষা ব্যবস্থা প্রায় মুছে যাওয়ার উপক্রম হয়েছিল, ১৬৫টি শিক্ষা প্রতিষ্ঠান সম্পূর্ণ ধ্বংস, ৩৯২টি আংশিক ক্ষতিগ্রস্ত, সেই অন্ধকারের মধ্যে এই প্রত্যাবর্তন গাজাবাসীর অদম্য মানসিকতার এক বিস্ময়কর উদাহরণ। একদিকে আছে ধ্বংস, মৃত্যু, অবরোধ, দখল, গণহত্যা আর ক্রমাগত মানবিক বিপর্যয়। অন্যদিকে আছে বেঁচে থাকার আকাঙ্ক্ষা, শেখার তৃষ্ণা, জাতিগত টিকে থাকার লড়াই। এই দুই বিপরীত শক্তির সংঘর্ষই এখন গাজার বাস্তবতা। এখানে শিক্ষা শুধুই ভবিষ্যতের দরজা নয়, বরং অস্তিত্ব রক্ষার এক মৌলিক অস্ত্র। এই কারণেই ইসলামিক ইউনিভার্সিটির প্রেসিডেন্ট আসাদ ইউসুফ আসাদ যখন বলেন এটি একটি ঐতিহাসিক দিন, তখন তিনি শুধু ক্লাস খোলার কথা বলেননি, তিনি এক জাতির পুনর্জাগরণের ঘোষণা করেছেন। গাজায় শিক্ষার্থীরা ক্লাসে বসছে এমন কক্ষে যার দেয়ালে গোলার ক্ষতচিহ্ন, যেখানে আলো কম, যেখানে সিঁড়ি ভেঙে গেছে, যেখানে পাশের কক্ষে এখনো শত শত মানুষ আশ্রয় নিচ্ছে কারণ তাদের বাড়ি আর নেই। তবুও শিক্ষার্থীরা এসেছে। তারা এসেছে ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে। চিকিৎসা, ফার্মেসি ও স্বাস্থ্যবিজ্ঞান বিষয়ের শিক্ষার্থীদের অগ্রাধিকার দিয়ে ক্লাস শুরু করা হয়েছে, কারণ যুদ্ধ ও গণহত্যার এই সময়টিতে সবচেয়ে বেশি প্রয়োজন দক্ষ ডাক্তার, নার্স ও চিকিৎসক। কিন্তু এর সঙ্গে আরও একটি বড় বার্তা রয়েছে। গাজা ধ্বংসস্তূপে পরিণত হলেও এখানকার মানুষ শিক্ষা ত্যাগ করেনি, পরাজয় স্বীকার করেনি, তাদের ভবিষ্যৎ অধিকার কাউকে দিয়ে দেয়নি। মালাক আল মুকায়েদ কিংবা সামা রাদি, তাদের কথায় প্রতিফলিত হয় এই মানসিকতা। দুটি মেয়ে যারা নিজের চোখের সামনে বিশ্ববিদ্যালয়ের ভবন ভেঙে পড়তে দেখেছে, বন্ধু হারিয়েছে, আশ্রয়হীন হয়েছে, যুদ্ধের মধ্যেও অনলাইনে ক্লাস করেছে। আজ তারা যখন ক্ষতচিহ্ন মানা ভবনে দাঁড়িয়ে আবার বই খুলে ক্লাস করে, তখন তারা শুধু শিক্ষার্থী নয়, বরং ইতিহাস রচনার স্বাক্ষর বহনকারী। এই প্রেক্ষাপটে গাজার শিক্ষা পুনরুদ্ধারকে শুধু গাজার ভেতরের ঘটনা হিসেবে দেখা ভুল হবে। বিশ্বের অন্যান্য সংঘাতপূর্ণ অঞ্চলে যেমন শিক্ষা প্রথমে ভেঙে পড়ে এবং পুনর্গঠন সবচেয়ে কঠিন হয়, গাজায় সেই চ্যালেঞ্জ আরও বহুগুণ বড়। কারণ গাজার ধ্বংস শুধুই যুদ্ধের ধ্বংস নয়, বরং ইচ্ছাকৃত অবরোধ, অবকাঠামো ধ্বংস, টার্গেটেড বোমা বর্ষণ এবং একটি জাতিকে নিঃশেষ করার কৌশলগত সামরিক পরিকল্পনার অংশ। এই কারণে শিক্ষা ব্যবস্থা পুনরুদ্ধার শুধু সাধারণ পুনর্গঠন নয়, বরং এক জাতির বিরুদ্ধে গণহত্যার প্রতিরোধের ভাষা। জাতিসংঘের বিভিন্ন প্রতিবেদনে দীর্ঘদিন ধরেই বলা হয়েছে গাজার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে উদ্দেশ্য প্রণোদিতভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে। শিক্ষকদের হত্যা, বিশ্ববিদ্যালয়ের ভবন ধ্বংস, বই, লাইব্রেরি, ল্যাব নিশ্চিহ্ন করা সবই একটি জাতির ভবিষ্যৎকে ধ্বংস করার বৃহত্তর পরিকল্পনার অংশ। কিন্তু গাজা সেই পরিকল্পনা মেনে নেয়নি। যুদ্ধ চলাকালীন ৪,০০০ শিক্ষার্থী অনলাইনে গ্রাজুয়েট হয়েছে, যদিও তাদের ঘর ছিল না, বিদ্যুৎ ছিল না, ইন্টারনেট ছিল না। এই তথ্য নিজেই গাজার মানুষের বেঁচে থাকার ঘোষণা। কিন্তু গাজার ধ্বংসযজ্ঞের এই বাস্তবতার বিপরীতে রয়েছে ইসরায়েলের অভ্যন্তরের রাজনৈতিক অস্থিরতা, বিভাজন, ক্ষমতা সংকট এবং নেতানিয়াহুকে কেন্দ্র করে বিব্রতকর টানাপোড়েন। একই সময় যখন এক জাতি ধ্বংসস্তূপ থেকে শিক্ষা বাঁচানোর চেষ্টা করছে, অন্যদিকে অপর জাতির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দুর্নীতির দায়ে দীর্ঘমেয়াদী বিচারের মুখে পড়ে নিজেকে জাতীয় স্বার্থের কথা বলে ক্ষমা চেয়ে বসেছেন। এই দুটি দৃশ্য একসঙ্গে বিচার করলে আজকের মধ্যপ্রাচ্যের রাজনীতির সবচেয়ে নির্মম বৈপরীত্যটা ধরা পড়ে।
একদিকে গণহত্যার শিকার জাতি বেঁচে থাকার জন্য শিক্ষা আঁকড়ে ধরে আছে, অন্যদিকে গণহত্যার অভিযোগে অভিযুক্ত দেশের প্রধানমন্ত্রী দুর্নীতি মামলায় ক্ষমা চাইছেন রাজনৈতিক সুবিধা নেয়ার জন্য। গাজার ধ্বংস এবং নেতানিয়াহুর ক্ষমার আবেদন, এ দুই বিষয় একই ভূরাজনৈতিক বাস্তবতার দুই প্রান্ত। নেতানিয়াহুর আবেদনটি শুধু একটি ব্যক্তিগত আইনি পদক্ষেপ নয়, বরং ইসরায়েলি সমাজের গভীর বিভক্তির প্রতিফলন। তার বিরুদ্ধে মামলাগুলো বছরের পর বছর ধরে চলছে। দুর্নীতি, বিলাসবহুল উপহার গ্রহণ, রাজনৈতিক সুবিধা আদায়ে মিডিয়া প্রভাবিত করার অভিযোগ সবই প্রমাণিত হয়েছে আদালতের নথিতে। কিন্তু নেতানিয়াহু চাইছেন আদালত তাকে বিচারের হাত থেকে সরিয়ে দিক, কারণ তার কথায় রাষ্ট্রের নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত জটিল এবং বিচার চললে নাকি দেশ বিভক্ত হয়ে পড়বে। এই যুক্তি শুধু দুর্বলই নয়, বরং গণতান্ত্রিক মূল্যবোধের সরাসরি অবমাননা। একজন প্রধানমন্ত্রী যখন তার বিরুদ্ধে থাকা দুর্নীতির মামলা থেকে বাঁচতে জাতীয় স্বার্থের দোহাই দেন, তখন তিনি প্রকৃতপক্ষে নিজের স্বার্থকে রাষ্ট্রীয় স্বার্থের সঙ্গে একীভূত করে দেখতে চান। এই ধরনের কৌশল গণতন্ত্রের মূল ভিত্তিকে আঘাত করে। ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত চিঠি দিয়ে নেতানিয়াহুর পক্ষে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে ক্ষমা চাওয়ার দাবি, এটিও ইসরায়েলি রাজনীতির উত্তপ্ত পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। একটি দেশের বিচার বিভাগ স্বাধীনভাবে একটি দুর্নীতি মামলার বিচার করছে, সেখানে বিদেশি রাষ্ট্রপ্রধানের হস্তক্ষেপ কেবল অস্বাভাবিক নয়, বরং আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে অত্যন্ত অশোভন। এরই মধ্যে ইসরায়েলি প্রেসিডেন্ট হারজগ বলেন, এটি একটি অসাধারণ আবেদন এবং এর পরিণতি গুরুতর হতে পারে। এই মন্তব্য নিজেই ইঙ্গিত করে নেতানিয়াহুর আবেদন শুধু আইনগত নয়, বরং রাজনৈতিক অসন্তোষ, সামাজিক বিভেদ এবং ক্ষমতার লড়াইকে আরও তীব্র করে তুলবে। ইসরায়েলের নেতানিয়াহুর বিরুদ্ধে থাকা মামলা ও বিচারকে তার সমর্থকরা বহুদিন ধরে রাজনৈতিক ষড়যন্ত্র বা ডিপ স্টেট আক্রমণ বলে প্রচার করছেন। কিন্তু বাস্তবে মামলাগুলো অত্যন্ত নির্দিষ্ট এবং প্রমাণ ভিত্তিক। বিলাসবহুল সিগার, দামি ওয়াইন, জুয়েলারি, এসব কিছুর বিনিময়ে একটি দেশের নীতি নির্ধারণে প্রভাব বিস্তার করা যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে গুরুতর অপরাধ। এর ওপর রয়েছে মিডিয়া নিয়ন্ত্রণের অভিযোগ, যা নেতানিয়াহুর রাজনৈতিক প্রচারণাকে এগিয়ে দিতে ব্যবহৃত হয়েছে। দুর্নীতি মামলার কাঁটায় বিদ্ধ নেতানিয়াহু এখনো যুদ্ধ ও জাতীয় নিরাপত্তা ইস্যুকে রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করছেন, যে একদিকে গণতন্ত্রকে দুর্বল করে, অন্যদিকে সমাজকে বিভক্ত করে। গাজায় আজ শিক্ষা পুনরুদ্ধারকে যখন জাতীয় পুনর্জাগরণ হিসেবে দেখানো হচ্ছে, ইসরায়েলে ঠিক সেই সময় ক্ষমতার কৌশল, বিচার ব্যাহত করা, রাজনৈতিক স্বার্থে আইন ব্যবস্থাকে অপব্যবহার, এসব বিষয় সামনে আসছে। দুই প্রান্তের দুটি ঘটনা যদি পাশাপাশি রাখা যায়, তাহলে একটি বৃহৎ আঞ্চলিক প্রশ্ন সবার সামনে আসে। একজন রাষ্ট্রনেতার ব্যক্তিগত দুর্নীতি ও ক্ষমতার লোভে একটি জাতির বিরুদ্ধে চালানো যুদ্ধ, গণহত্যা এবং বিধ্বংসী সামরিক অভিযানকে আরও দীর্ঘায়িত করে। অনেক আন্তর্জাতিক বিশ্লেষকই মনে করেন নেতানিয়াহু নিজের রাজনীতিকে টিকে রাখার জন্য যুদ্ধকে দীর্ঘায়িত করেছেন, কারণ যুদ্ধ চললে বিচার প্রক্রিয়া ধীর হয়, জনতার দৃষ্টি বিভক্ত হয় এবং নিজের বিরুদ্ধে আন্দোলন দুর্বল হয়। এই বিশ্লেষণের পক্ষে অনেক তথ্যই পাওয়া যায়। 2023 সালে যখন ইসরায়েল তার প্রস্তাবিত বিচার বিভাগ সংস্কারের বিরুদ্ধে লাখো মানুষ রাস্তায় নেমে আন্দোলন করেছিল, তখনই গাজা যুদ্ধ শুরু হয় এবং সেই আন্দোলন হঠাৎ থেমে যায়। যুদ্ধ নেতানিয়াহুকে একটি রাজনৈতিক ঢাল দিয়েছে, এটি অস্বীকার করা কঠিন। গাজায় 70,000 মানুষ নিহত হয়েছেন, এর অধিকাংশ নারী ও শিশু। 1,70,000-এর বেশি মানুষ আহত, 8 লক্ষাধিক পরিবার গৃহহীন। পুরো অঞ্চলটি জনমানবহীন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কিন্তু আন্তর্জাতিক আদালত, বিশ্ব গঠন, জাতিসংঘ সবাই প্রায় নিস্তব্ধ। এই সময় গাজায় বিশ্ববিদ্যালয় চালু হওয়া একটি গভীর প্রতীক। এটি দেখায় যুদ্ধের আগুন, ধ্বংস, গণহত্যা, দখল, অবরোধ কিছুই একটি জাতির মানসিক শক্তিকে ধ্বংস করতে পারেনি। একজন মেডিকেল শিক্ষার্থীর চোখের ভাষা যেখানে বলে, আমি গর্বিত, সেই দৃশ্য নেতানিয়াহুর ক্ষমা প্রার্থনার ভিডিও বিবৃতির চেয়েও অনেক বেশি শক্তিশালী। এখানে আরও একটি বড় প্রশ্ন উঠে আসে। যখন গাজায় মানুষ শিক্ষা প্রতিষ্ঠানের ভাঙা ভবনে ফেরার চেষ্টা করছে, তখন ইসরায়েলের প্রধানমন্ত্রী কি নৈতিকভাবে বৈধতা রাখেন জাতীয় স্বার্থ বলার? একটি রাষ্ট্র যদি গণহত্যার অভিযোগের মুখে থাকে, তখন তার নেতৃত্বের নৈতিক অবস্থানও প্রশ্নবিদ্ধ। নেতানিয়াহু যখন বলেন বিচারের সময়সূচি সপ্তাহে 3 দিন সাক্ষ্য তার জন্য অসম্ভব, তখন গাজাবাসীর বাস্তবতার সঙ্গে এই অভিযোগের তুলনা করা যায়।
গাজায় একজন শিক্ষার্থী দিনে 3 বার বাড়ি বদলায়, ঘন্টার পর ঘন্টা খাবার পায় না, বিদ্যুৎ নেই, আশ্রয় নেই, তারপরে সে অনলাইনে ক্লাস করে। আর একজন প্রধানমন্ত্রী যার হাতে ক্ষমতা, সামরিক বাহিনী, রাষ্ট্রীয় সম্পদ, 3 সপ্তাহে 3 দিন আদালতে যেতে পারবেন না। এই যুক্তি অত্যন্ত করুণ এবং নৈতিকভাবে অগ্রহণযোগ্য। এখানে বৃহত্তর ভূরাজনৈতিক বাস্তবতাও সামনে আসে। মধ্যপ্রাচ্যে বর্তমানে ক্ষমতা পুনর্গঠনের নাটকীয় অবস্থা চলছে। ইরান ইসরায়েল উত্তেজনা, আরব বিশ্বের অভ্যন্তরীণ টানাপোড়েন, যুক্তরাষ্ট্রের নির্বাচনী রাজনীতি, রাশিয়া চীনের ভূরাজনৈতিক অবস্থান সব মিলিয়ে এক অনির্দিষ্ট সময়। এই প্রেক্ষাপটে নেতানিয়াহু নিজেকে রক্ষা করতে চাইছেন, কারণ তিনি জানেন ক্ষমতা যদি হাতছাড়া হয় বিচার প্রক্রিয়া ত্বরান্বিত হতে পারে এবং তিনি ক্রিমিনাল দণ্ডের মুখোমুখি হতে পারেন। অন্যদিকে গাজার মানুষ জানে তাদের শিক্ষা, তাদের সন্তান, তাদের ভবিষ্যৎ যদি তারা নিজেই রক্ষা না করে তাহলে কেউ এসে রক্ষা করবে না। এই দুই বিপরীত রাজনৈতিক মনোভাব আজকের মধ্যপ্রাচ্যকে চিহ্নিত করছে। ইসরায়েলের ভেতরে নেতানিয়াহুর রাজনৈতিকভাবে দুর্বল অবস্থায় আছেন, কিন্তু যুদ্ধ তাকে সময় দিয়েছে। যুদ্ধের সমাপ্তি মানে নতুন নির্বাচন, নতুন আলোচনা, নতুন বিচার, এসবই তার জন্য ঝুঁকিপূর্ণ। এই কারণে বিশ্লেষকরা বলেন নেতানিয়াহু যুদ্ধনীতি অনেকাংশেই রাজনৈতিক ক্যালকুলেশন। তিনি জানেন আন্তর্জাতিক আইন লঙ্ঘন, গণহত্যা, মানবতার বিরুদ্ধে অপরাধ এসব যদি আন্তর্জাতিক আদালতে ওঠে তিনি কেবল অভ্যন্তরীণ বিচার নয়, আন্তর্জাতিক বিচার ঝুঁকিতেও পড়বেন। গাজায় বিশ্ববিদ্যালয় ক্লাস শুরু হওয়া তাই কেবল মানবিক ঘটনা নয়, বরং যুদ্ধের রাজনৈতিক ফলাফলকেও প্রভাবিত করে। কারণ শিক্ষা ফিরে আসা মানে স্বাভাবিকতা ফিরে আসা, আর স্বাভাবিকতা ফিরলে নেতানিয়াহুর রাজনৈতিক সুবিধা কমতে থাকবে। সবশেষে বলা যায় গাজায় বিশ্ববিদ্যালয় পুনরায় চালু হওয়া এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দুর্নীতি মামলায় ক্ষমা চাওয়া, এই দুটি ঘটনাই একই ভূরাজনৈতিক সময়ের দুইটি প্রতীকী ছবি। একটি ছবি ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়ানো মানুষের, আর অন্যটি ক্ষমতা বাঁচতে আইনের হাত থেকে পালাতে চাওয়া একজন নেতার। গাজার শিক্ষার্থীদের হাসি, ক্ষত বিক্ষত ভবনের ভেতরের ক্লাস নিতে পারার গর্ব, এগুলো প্রমাণ করে মানবিক শক্তি কখনো যুদ্ধকে পরাজিত করে। অন্যদিকে নেতানিয়াহুর ক্ষমা আবেদন প্রমাণ করে ক্ষমতা, দুর্নীতি ও রাজনৈতিক স্বার্থ কখনোই শুদ্ধতার প্রতীক হতে পারে না। আজ গাজা তার ভবিষ্যতের জন্য যে লড়াই করছে তা কেবল তাদের নিজেদের নয়, বরং পুরো মানব সভ্যতার কাছে শেখার মতো এক অধ্যায়। শিক্ষা, জীবন, মানবতা এসবই যুদ্ধের চেয়ে শক্তিশালী। আর নেতানিয়াহুর মামলার রাজনৈতিক নাটক শিক্ষা ব্যবস্থা, মানবাধিকার ও ন্যায় বিচারের সঙ্গে সরাসরি সম্পর্কিত। কারণ এক দেশের দুর্নীতিপরায়ণ রাজনীতির সিদ্ধান্তই অন্য এক জাতির ধ্বংস ডেকে আনে। তাই গাজার এই শিক্ষা পুনর্জাগরণ এবং ইসরায়েলের ভেতরের রাজনৈতিক সংকট দুটি একই অঞ্চলের দুই চরম বাস্তবতা, যা ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিকে নতুনভাবে নির্ধারণ করবে। ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীরে দমন অভিযান অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল। প্রতিরোধ যোদ্ধারাও এর শক্ত জবাব দিচ্ছেন। সোমবার সেখানে প্রতিরোধ হামলায় কয়েকজন ইসরায়েলি সেনা হতাহত হয়েছেন বলে খবরে বলা হয়েছে। প্যালেস্টাইন ক্রনিকল জানিয়েছে পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলে অবৈধ কিরিয়াত আরবা বসতির কাছে সোমবার সন্ধ্যায় ইসরায়েলি সেনাদের উপর গাড়ি উঠিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এতে এক ইসরায়েলি সেনা গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর ইসরায়েলি বাহিনী সন্দেহভাজন ফিলিস্তিনি চালককে ধরতে এলাকায় ব্যাপক অভিযান চালিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানায় ঘটনাটি ঘটে হেব্রন এলাকার ইয়েহুদা জংশনে। আহত সেনাকে হাসপাতালে নেওয়া হয়েছে। সেনাবাহিনীর দাবি তারা চালকের দিকে গুলি চালান। তিনি আহত হলেও ঘটনাস্থল ত্যাগ করতে সক্ষম হন। পরে পুরো এলাকায় চেকপোস্ট বসিয়ে বড় ধরনের অভিযান চালানো হয়। ইসরায়েলি দৈনিক ইসরায়েল হায়ম জানায় দখলদার বাহিনী ফিলিস্তিনি চালকের গাড়িটিকে তাড়া করলেও ধরতে পারেনি। গাড়িটি হেব্রনের দিকে চলে যায়। আল জাজিরার প্রতিবেদক জানান হামলার পরপরই ইসরায়েলি বাহিনী হেব্রন শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালায়। অভিযান পরিচালিত হয় আল আহলি হাসপাতাল, আল মিজান হাসপাতাল ও আল মুহতাসিব হাসপাতালের আশেপাশে। হেব্রনের উত্তরে হালহোল এলাকার কাছে গাড়ি চাপা দেওয়ার এই ঘটনাকে বৈধ প্রতিক্রিয়া হিসেবে আখ্যা দিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটির মতে ইসরায়েলের হত্যা, বাড়ি ধ্বংস, অবৈধ অভিযান এবং গাজা ও পশ্চিম তীরে সংঘটিত পদ্ধতিগত অপরাধের কারণেই প্রতিরোধমূলক কর্মকাণ্ড বাড়ছে। হামাস আরও জানায় পশ্চিম তীরে প্রতিরোধ হামলা বেড়ে যাওয়ার সাম্প্রতিক প্রবণতা ইসরায়েলি আগ্রাসন এবং বসতি সম্প্রসারণ, ইহুদিকরণ ও দখলদারিত্বের মাধ্যমে ফিলিস্তিন ইস্যু মুছে ফেলার প্রচেষ্টার সরাসরি ফলাফল। সংগঠনটি পুনর্ব্যক্ত করেছে ইসরায়েলি হামলা ও আগ্রাসন চলতে থাকলে প্রতিরোধ লড়াইও বৈধ ও অপরিহার্য পথ হিসেবে অব্যাহত থাকবে।
এদিকে ফিলিস্তিনের অপর প্রতিরোধ আন্দোলন ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেড সোমবার জানিয়েছে, পশ্চিম তীরের কাবাতিয়া শহরে তাদের যোদ্ধারা ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে আকস্মিক হামলা অব্যাহত রেখেছেন। আল কুদস জানিয়েছে, তাদের সদস্যরা শহরের কুদস মোড়ের কাছে কয়েকটি অ্যান্টিপার্সোনাল এক্সপ্লোসিভ ও হাত বোমা দিয়ে একটি ইসরায়েলি পদাতিক ইউনিটের ওপর হামলা চালিয়েছেন। এরপর একটি সাজোয়া যানের নিচে তুফান বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটান তারা। এই অভিযানে ইসরায়েলি সেনাদের মধ্যে নিহত এবং আহত হওয়ার ঘটনা ঘটেছে বলে জানায় আল কুদস ব্রিগেডস। কাবাতিয়ার এই সংঘর্ষ এমন সময় ঘটেছে যখন ইসরায়েলি বাহিনী দখলকৃত পশ্চিম তীরে অভিযান জোরদার করে নতুন করে গ্রেফতার, বাড়ি তল্লাশি ও কারফিউ শুরু করেছে। সোমবার ইসরায়েলি বাহিনী তুবাস শহরে অভিযান চালিয়ে কয়েকজন ফিলিস্তিনিকে গ্রেফতার করে। আল বিরে শহরের সাতে মারহাবা এলাকায় ইসরায়েলি অভিযানের সময় 5 জন ফিলিস্তিনি আহত হন বলে জানিয়েছে রেড ক্রিসেন্ট। এদিকে সোমবার ভোরে ইসরায়েলি বাহিনী তুবাস গভর্নরেটের বড় অংশ, যার মধ্যে আকাবাও রয়েছে, সেখানে অভিযান চালানোর জন্য সর্বাত্মক কারফিউ জারি করে। আবাসিক এলাকায় ব্যাপকভাবে সেনা মোতায়েন করা হয়। তারা বেশ কিছু বাড়িকে সামরিক পোস্টে রূপান্তর করে এবং বুলডোজার দিয়ে সড়ক বন্ধ করে দেয়। ফলে সেখানে যাতায়াত, স্কুল ও সরকারি প্রতিষ্ঠান কার্যত বন্ধ হয়ে পড়ে। গাজায় মানবিক সহায়তা প্রবেশে ইসরায়েলের কঠোর বিধিনিষেধের তীব্র নিন্দা জানিয়েছে হামাস। বিশেষ সাইকেল দেখুন, ব্যাটিং গেলা খেলিয়ে তাহলে ব্যাট পাচ্ছে, হ্যাঁ তাও ফুল লাইনি, হাফ লিয়েছে। ফুল নিলে তো 400-500 রান করে দিবে ওরা। এই যে এখানে দুনিয়া ঠান্ডা আসছে, এই স্লাইডিং খেলা হয়ে গেলেই হয়ে যাবে। ট্যাঙ্কিতে পায় না একটু কোনো। খেলা তো দেখতে ঘিন্নাই লাগে। তারপর যেদিন থেকে স্বামীকে বাদ দিয়ে দিয়েছে, আমরা তো জানি সেনি ফাইনালে বাদ দিয়েছে রে ওকে। হ্যাঁ এত ভয়ানক। এই যে এরকম লজ্জা হারার পর কইলে আর রোহিত কে নালে এখনো হারবে, কু হারা করে। হ্যাঁ যা আমি দেখতে পাচ্ছি, লজ্জায় লজ্জায় লিছে, লজ্জায়। না না আসল বলছি বিজেপির নেতা, তার লেগে বিজেপির বুঝি আর বহু আর মন্ত্রী রে, আর ও ভালো ছেলে কি করে হইতে পারে না? গম্ভীরই তো যাদের যা গম্ভীর ওরা সব তো, হ্যাঁ গম্ভীর ভালো নেতা কি দাঁড়াইছে যে ও। হ্যাঁ আর যাদের যার বহু হয়েছে তো রে মন্ত্রী, আর গম্ভীর কঠোর মুসলমানের।
কি ব্যাপার রে? Ese musulmán বিরুদ্ধে কিনা ইন্ডিয়ান হেড মতে 23-এ হিন্দুমূলক ঘটেছে 600 ঘৃণামূলক ল্যাবের মতে এবং যেখানে ঘটেছে 4 সালে দাঁড়িয়ে 11,118 দাঁড়িয়ে অর্থাৎ বৃদ্ধি পেয়েছে। গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ঘৃণামূলক বক্তব্য প্রায় 90% লক্ষ্য করে দেওয়া হচ্ছে। এই উল্লেখযোগ্য কেবল ভারতীয়দের সমস্যা বিশেষ নয়, আরও তোলার ক্ষেত্রে দলের সরাসরি ভূমিকা ইঙ্গিত দেয়। ফলে শিখ ধর্মস্থান হত্যা এবং পদ্ধতি কর্মকাণ্ড সংগঠিত হয়েছে, যা থেকে ইসলামী